পৃথিবীতে যখন পাপাচারে ভরে যায়, চারিদিকে ছড়িয়ে পড়ে শয়তানের রাজত্ব, ঠিক তখনই এই অশুভ শক্তিকে বিনাশ করতে জন্ম হয় কল্কির। বহু প্রতীক্ষিত ছবি কল্কি, যার কথা আমরা ইতিমধ্যেই অনেকেই শুনেছি। আজ এই সিনেমার সম্পূর্ণ কাহিনী আপনাদের সাথে শেয়ার করব, তবে তার আগে ফটাফট সাবস্ক্রাইব করে নিন, যাতে যে কোনো নতুন মুভির দ্রুত এক্সপ্লেনেশন আমাদের চ্যানেলে পেতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। কাহিনী শুরু হয় মহাভারতের যুদ্ধের স্থানে, যেখানে হাজারো সৈন্যরা মৃত লাশ হয়ে পড়ে আছে, পুরো মাটি রক্তে রঞ্জিত হয়ে রয়েছে। তখনই এক বীর যোদ্ধাকে দেখানো হয়, যার নাম ছিল অশ্বত্থামা। সে সবকিছু নিয়ে প্রচন্ড রেগেছিল। অন্যদিকে আমাদের দেখানো হয় অর্জুনের ছেলে অভিমন্যুর স্ত্রী গর্ভাবস্থায় রাজপ্রাসাদে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছে। ঠিক তখনই অশ্বত্থামা একটি ব্রাহ্মস্ত্র তার গর্ভের দিকে নিক্ষেপ করে। এই কাজকর্মে কৃষ্ণ ক্ষিপ্ত হয়ে অশ্বত্থামার মাথার মণি কেড়ে নেয় আর তাকে অভিশপ্ত করে যে সে কখনোই মরবে না, তার শরীরের ভেতর অনেকাংশেই পচে পোকা ধরবে। শরীরে থাকা এসব ঘা কখনোই ঠিক হবে না, তবে তাকে অপেক্ষা করতে হবে। কলিযুগ অর্থাৎ পাপে যখন পুরো দুনিয়া ভরে যাবে, তখন ভগবানের অবতার কালকির জন্ম হবে। যদিও তার জন্মের জন্য বাধা হয়ে দাঁড়াবে অনেক অসুরী শক্তি, তখন তুমি এই অবতারকে রক্ষা করে নিজে পাপ মুক্তি হয়ে অভিশাপ খণ্ডাতে পারবে। এরপর কাহিনী 6000 বছর সামনে চলে আসে। প্রযুক্তি এখন পুরোটাই উন্নত হয়ে গিয়েছে, তবে দেখা যায় চারিদিকে ধুধু মরুভূমি, পানিহীন এক শুষ্ক পরিবেশ। রাজ্য বলতে এখন একটি রাজ্যই রয়েছে, সেটা হচ্ছে কাশী রাজ্য। একদল লোক কাশীর উদ্দেশ্যে যাচ্ছে। মূলত কাশীর মধ্যে তাদের বিক্রি করে দেয়া হবে এবং সেই স্থানেই নানা জায়গায় তারা কাজ করবে। সেখানে একটি ছোট বাচ্চা নিজেকে ছেলে বলে দাবি করে। সব মেয়েদের আলাদা করে ফেলছিল, তবে সে কোনো এক সিস্টেমে বেঁচে যায়। বাচ্চাটি আসলে একটি মেয়ে, যার নাম রায়া। সে জানতো তার পরিচয় জানতে পারলে এখানে তার সাথে খুব খারাপ কিছুই হবে। এই রাজ্যে কমপ্লেক্সের রাজত্ব চলে শুধুমাত্র সুপ্রিম রুলার ইয়াকসিনের। এখানে একটা কমপ্লেক্স দেখানো হয় যেটার আকৃতি ছিল পিরামিডের মতো, তবে উল্টো। কমপ্লেক্সের বাইরের দায়িত্ব কমান্ডোর, যার নাম ছিল মানব। এই সময়টা ছিল খুবই দুর্ধর্ষময় সময়, কারণ তখন খাবারের এবং পানির প্রচুর অভাব ছিল। শুধুমাত্র এগিয়ে ছিল টেকনোলজির দিক থেকে। এই কমপ্লেক্সের ভিতর খুবই বিত্তবান লোকেরা থাকতো আর গরিব লোকেদের নানা কাজে খাটাতো। এই লাক্সারিয়াস লাইফ লিড করতে হলে 1 মিলিয়ন পয়েন্ট সমর্পণ করা লাগবে। এই পয়েন্ট মূলত টাকার সামঞ্জস্য করা যায়। কমপ্লেক্সের বাইরে কিছু ব্যক্তি ছিল যারা কমপ্লেক্সে ঢোকার জন্য নানা ধরনের কাজ করত, অর্থাৎ সম্পূর্ণ খারাপ কাজে লিপ্ত ছিল, যাদের নাম ছিল বাউন্টি হান্টার্স। বিভিন্ন কাজের মাধ্যমে তারা পয়েন্ট পেত, এই আশায় যদি সম্পূর্ণ পয়েন্ট পেয়ে তারা কমপ্লেক্সের ভিতরে থাকার সুযোগ সুবিধা পেয়ে যায়। এখানে টেকনোলজি এতই তীব্র যে কোনো মানুষের উপর স্ক্যান করলেই তার জীবনের সম্পূর্ণ বায়োডাটা, অর্থাৎ সে কত টাকা ইনকাম করেছে, তার বয়স কত, আরো নিখুঁত সম্পূর্ণ ডিটেলস মেশিনে চলে আসে। আমরা সুমতি নামের একটি মেয়েকে দেখতে পাই। সে কমপ্লেক্সের মধ্যেই কাজ করত। তাদের হাতে একটা কোড আকারে ছিল, যেটা স্ক্যান করলে তাদের ডেইলি রুটিনের সবকিছুই মেনটেন করা হতো। যে সকল মেয়েদের সিরাম নেয়ার জন্য অবজারভেশনে রাখা হতো, তাদের দেখাশোনা করাই মূল কাজ ছিল সুমিতার। যারা এসব কাজ করতো তাদের সবার ড্রেস আপ, লাইফস্টাইল, গেট আপ একই ধরনের ছিল। এখানে সিডিং পরীক্ষার মাধ্যমে যারা পজিটিভ হয় তাদেরকে অবজারভেশনে রাখা হয়, আর নেগেটিভরা এই সকল মেয়েদের দেখাশোনার দায়িত্বে থাকে। সুপ্রিম ইয়াকসিন নিজেকে সর্বশক্তিমান বানানোর জন্য একটি এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছিল, যেখানে কুমারী মেয়েদের গর্ভে ইয়াকসিনের সিডস দিয়ে 120 দিন রেখে নানা প্রসেসিং এর মাধ্যমে সেই গর্ভে থেকে সিরাম তৈরি করা হতো। এই সিরাম ব্যবহার করে ইয়াকসিনের শক্তি আরো বৃদ্ধি পেত। তবে ফুল টাইম কোর্স কোনো মেয়ে এখনো পর্যন্ত সম্পূর্ণ করতে পারেনি। তার বডির উপর রিয়াকশনের ফলে হয় মেয়ে মারা গিয়েছে, না হলে সিরাম নষ্ট হয়ে গিয়েছে। এজন্য এই রাজ্যে মেয়েদের জীবন খুবই কষ্টকর ছিল, কেননা প্রাপ্তবয়স্ক মেয়েদের তো তারা ব্যবহার করতোই, তার সাথে এই কাজে বাচ্চাদেরও ছাড় দিত না। এরপর দেখা যায় ল্যাবের মধ্যে একটি মেয়েকে আনা হয়, যার গর্ভে সিড ছিল 90 দিন। তাকে একটি ত্রিভুজের মতো মেশিনের মধ্যে ঢোকানো হয়, আর সেখানে গর্ভের মধ্যে সিরাম প্রসেসিং এর কাজ চলে। কাজ চলাকালীন মেয়েটি মারা যায়। তখন মেশিনের মধ্যে থেকে জ্বলন্ত আগুনের মধ্যে তার দেহটিকে ছেড়ে দেওয়া হয়। তখন দেখা যায় এরকম অনেক মেয়ের সাথেই এক্সপেরিমেন্ট চলছে এবং একই সাথে 3-4 জন করে মেয়ে মারা যাচ্ছে। বিজ্ঞানীরা তখন কমান্ডারকে রিকোয়েস্ট করে সে যেন ইয়াকসিনের সাথে তাকে দেখা করিয়ে দেয়, তাহলে সে সামনাসামনি তার সাথে যোগাযোগ করে তার এই সিডস এর এক্সপেরিমেন্ট আরো ভালোভাবে করতে পারবে। এরপর তারা দুজনে কাউন্সিলর বাণীর কাছে চলে যায় এবং 3 জনে মিলে সরাসরি ইয়াকসিনের কাছে চলে যায়। তখন আমরা দেখতে পাই ইয়াকসিনকে, যে কিনা একটা বৃদ্ধ বয়স্ক লোক। তার মাথা দিয়ে অদ্ভুত সব লাইটিং হচ্ছে এবং সারা শরীরে নানা ধরনের তার লাগিয়ে রাখা হয়েছে।
একটু আগে যে মেয়েটির মাধ্যমে সিরাম নেওয়া হয়েছিল সেই সিরাম ইয়াকসিনের শরীরে পুশ করা হয়। এরপরেই সিরামের কাজ করতে করতে হঠাৎ করে ইয়াকসিন পানির মধ্যে পড়ে যায়। পানি থেকে বাইরে বেরিয়ে এসে ইয়াকসিন বলে, অনেকদিন পর কেউ আমাকে মারতে চেষ্টা করেছে, মূলত সিরামের মধ্যে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল। যাই হোক, ইয়াকসিন বুঝে যায় এবং বিজ্ঞানীকে আটকে ফেলে, শেষমেশ তাকে হত্যা করে। একদল রেবলস সংগঠন আছে যারা অপেক্ষায় আছে সবকিছু একদিন ঠিক হয়ে যাবে, তাদের ধর্মীয় দেবতারা অবশ্যই সবকিছু ঠিক করে দেবে। এরা সবসময় লুকিয়ে লুকিয়ে মানুষদেরকে সাহায্য করত। এরা ইয়াকসিন এবং তার কমান্ডর থেকে লুকিয়ে থাকতো একটি স্থানে, কারণ এই স্থানটির খবর জানলে তারা এদেরকে ধ্বংস করে দেবে। এই রেবলস টিমের মধ্যে একজন বয়স্ক মহিলা রয়েছে যার নাম মরিয়ম, যিনি কিনা তার ধর্মীয় অশ্বত্থামা, মহাভারত, কালকি এসব কিছুই মনে প্রাণে বিশ্বাস করে। তিনি এও বিশ্বাস করেন অবশ্যই মায়ের মাধ্যমে একদিন কালকির জন্ম হবে। যাই হোক, সিন পরিবর্তন হয় যেখানে দিব্যা নামের একটি মেয়ে গর্ভবতী ছিল। তার কাছে একজন রিভলস আসে, তার হাতে একটি পাথরের মধ্যে অশ্বত্থামার সেই মণিটি ছিল। ভগবান কৃষ্ণ বলেছিল কালকির আশেপাশে এই পাথরটি জ্বলজ্বল করে উঠবে। এটা পরীক্ষা করার জন্য গর্ভবতী দিব্যার কাছেই সেই ব্যক্তিটি পাথর ধরে, তবে পাথরটি জ্বলে ওঠে না। এই মুহূর্তে ইয়াকসিনের সৈন্যবাহিনী সেখানে হামলা করে বসলে হামলার এক পর্যায়ে মণিটি হাত থেকে ছুটে পড়ে যায় রায়ার কাছে এবং রায়া সেটি নিয়ে পালিয়ে যায়। এরপরে রেবলস এবং গর্ভবতী মহিলাকে নিয়ে বড় একটি বিচার সভা বসে, যেখানে এক পর্যায়ে তাদেরকে মেরে ফেলা হয়। অন্যদিকে ভৈরবা, যে সিনেমার মূল নায়ক, তাকে দেখানো হয়। ভৈরবার উন্নত প্রযুক্তির একটি গাড়ি ছিল। তখন দেখা যায় একজন রেবলসের দলের একটি ছেলেকে বাঁচাতে বাউন্টি হান্টার্সদের সাথে ফাইটিং করে ভৈরবা। সবাইকে ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করে। একজন বাউন্টি হান্টার্সের পকেট থেকে একটি মূর্তি বের হয়ে পড়ে যায়। তখনই একজন মুরব্বী এসে বলে, কোনো এক সময় কাল ভৈরব এই কাশি রক্ষা করত, তবে তুমিই একমাত্র এই কাশি এখন রক্ষা করতে পারবে এই নির্যাতনের হাত থেকে। তবে এইসব কথা ভৈরবা পাত্তা দেয় না। এরপর ভৈরবা তার অতীতের কথা স্মরণ করে, যেখানে তাকে এক ক্যাপ্টেন ছোট থেকে বড় করেছিল। সেই ব্যক্তির কাছে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার সবকিছুই শিখে গিয়েছিল ভৈরবা। তবে একসময় জুয়ায় হেরে ভৈরবাকে বেঁচে দিতে চায়, কিন্তু ভৈরবা নিজে বুদ্ধি কাজে লাগিয়ে ক্যাপ্টেনকেই ধরিয়ে দেয়। যদিও ক্যাপ্টেন যাওয়ার সময় শেষবারের মতো ভৈরবাকে বলেছিল, আমি চাই তুমি এভাবেই বুদ্ধি কাজে লাগাও। যাই হোক, সিন বর্তমানে চলে আসে। ভৈরবা একটি মেয়ের সাথে দেখা করে যার নাম রক্সি। রক্সি টেম্পোরারি কিছুদিনের জন্য কমপ্লেক্সের ভিতরে কাজ পেয়েছে। এই কথা শুনে ভৈরবা তাকে রিকোয়েস্ট করে যেন তাকেও সাথে নেওয়া হয়। আসলে রক্সি মূলত ভৈরবাকে পছন্দ করত, তাই তার কথা ফেলতে পারেনি। আর ভৈরবারও ইচ্ছে ছিল সে একটু কমপ্লেক্সের ভেতরে ঘুরে দেখবে। যাই হোক, অবশেষে ভৈরবা 1 ঘন্টার জন্য পারমিশন পেয়ে যায় কমপ্লেক্সে ঘোরার জন্য। তবে এই প্রথমবার তারা প্রাকৃতিক সব দৃশ্য দেখে, এত মনোরম দৃশ্য দেখে নিজেকে সামলাতে আর পারছিল না। আসলে বাইরের দুনিয়াটা সাদামাটা ছিল, সবকিছুই ছিল শুষ্ক একটা ভাব। কখনো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পায়নি তারা। তাই কমপ্লেক্সের ভিতরে আর্টিফিশিয়াল এসব কিছু দেখেই তারা খুব আশ্চর্য হয়। এমনকি গাছ থেকে কমলা পেরেছে, কিন্তু তা খাওয়ার সিস্টেমটাও তারা জানে না। যাই হোক, তারা একটা পার্টিতে যায়, যেখানে নাচানাচির এক পর্যায়ে ভৈরবাকে উচ্ছৃঙ্খল দেখে গার্ডরা সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর সেই বাচ্চা মেয়েটি অর্থাৎ রায়াকে দেখানো হয়। সে রোবটের হাত থেকে বাঁচতে একটি ধ্বংসাবশেষ মন্দিরে ঢুকে পড়ে। সেখানে অশ্বত্থামাও ছিল। মণিটি এক পর্যায়ে তার হাতে আসলে তার পুরো শক্তি আবার ফিরে আসে এবং বাচ্চাটিকেও রোবটের হাত থেকে উদ্ধার করে। এরপর দেখা যায় সুমতি 150 দিনের প্রেগনেন্ট। যদিও এই কথাটা সবার কাছ থেকে সে আড়াল করে রেখেছিল, শেষ পর্যন্ত বিষয়টি জানাজানি হয়ে যায়। বিজ্ঞানীরা তো সম্পূর্ণ অবাক, যেখানে সব মেয়েরা 120 দিন পর্যন্ত এই প্রজেক্ট কমপ্লিট করতে পারছিল না, সেখানে সুমতি কিভাবে 150 দিন এখনো প্রেগনেন্ট রয়েছে। যাই হোক, সুমতিকে সেই মেশিনে ঢোকানো হয়। মেশিন চালু করলেই এক পর্যায়ে মেশিনটি কেঁপে সুমতিকে সেই আগুনের দিকে ফেলে দেয়। আগুনের মধ্যে পড়তেই যাবে, ঠিক তখনই তার সহকর্মী তাকে বাঁচিয়ে নেয়। সে ছিল মূলত রেবলসদের দলের একজন টিম মেম্বার। সে ইচ্ছে করেই সুমতির এই প্রেগনেন্টের খবর ছড়িয়ে দিয়েছিল, তা না হলে সুমতিকে কোনোভাবেই এখান থেকে উদ্ধার করা যেত না। তবে সুমতিকে বাঁচানোর শেষ মুহূর্তে ইয়াকসিনের সমস্ত সৈন্যরা চলে আসে, যার কারণে সুমতির সহকর্মী নিজের প্রাণ দিয়ে সুমতিকে বাঁচিয়ে নেয়। এখন গোপন রাস্তা দিয়ে বের হওয়ার জন্য এমন একটি স্থানে পড়ে যায় যেখানে চারিদিক থেকে আগুনের শিখা বের হচ্ছিল। তবে সুমতি সাহস করে সেখান দিয়ে হাঁটতে শুরু করে। তবে অবাক করা বিষয় হচ্ছে, সেখানে আগুনের ছিটে ফোটাও সুমতির গায়ে স্পর্শ করতে পারে না। অর্থাৎ আমরা বুঝতে পারি সুমতির গর্ভে থাকা বাচ্চাটিই হচ্ছে কৃষ্ণ। অন্যদিকে কমান্ডো এবং বাণী দুজনে আলোচনা করছিল গতকালই তারা একটা ধনুক পেয়েছে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, গতকাল যে ধনুক তারা নিজের হাতে তুলে নিয়ে এসেছে, আজকে সে ধনুকটি কেউ স্পর্শ করতে পারছে না। একটি রোবটের মাধ্যমে ধনুকটিকে ধরানো হয়, সাথে সাথেই রোবটটি ঝলসে যায়। একদিনের মধ্যে কি এমন হলো যে এতটা পরিবর্তন হলো? তাদের কথার মাধ্যমে বোঝা যায় এই ধনুকটি ছিল কলিযুগের অর্জুনের ধনুক। অন্যদিকে সুমতিকে রেবেলসের 3 জন লোক বাঁচিয়ে নেয়। চারিদিকে
থেকে নোটিশ জারি করা হয়েছে, যেই সুমতিকে ধরিয়ে দেবে তাকে 1 মিলিয়ন ইউনিট দেয়া হবে। সুমতিকে নিয়ে পালানোর সময় ইয়াকসিনের লোকেরা সেই গাড়ি চেক করতে চায়। এক পর্যায়ে মারামারি করতে গিয়ে সুমতিকে বাঁচাতে যেয়ে একটি মেয়ে মারা যায়। ইয়াকসিনের লোকেরা বাকি দুজনের উপর হামলা করতে যাবে, তখনই রায়া এসে বলে, ভালোই ভালো এদের ছেড়ে দাও, না হলে আমার টিচার এসে তোমাদের সাহায্য করবে। তখন দেখা যায় ওর পিছনে অশ্বত্থামা। আর কি শুরু হয় ফাইটিং। সকলে মিলে অশ্বত্থামার সাথে পেরে ওঠে না। আর তার তো একটা প্লাস পয়েন্ট ছিল, তাকে তো অভিশাপ দেওয়া হয়েছিল সে কখনো মরবে না, যার জন্য সৈন্যবাহিনীর গুলিতে অশ্বত্থামার কিছুই হচ্ছিল না। মারামারির এক পর্যায়ে অশ্বত্থামা যখন সুমিতার সামনে আসে, ঠিক সেই মুহূর্তে অশ্বত্থামার মাথার মণি জল করে জ্বলে ওঠে আর অশ্বত্থামা তাকে মা বলে ডেকে ওঠে। অশ্বত্থামা সবাইকে মেরে কাত করে দেয়। তবে কমপ্লেক্স থেকে আসা নোটিশ শুনে ভৈরব লোভে পড়ে সুস্মিতাকে নিতে আসে এবং অশ্বত্থামার সাথে ফাইটিং শুরু করে। অভিনব সব কৌশল করতে থাকে, তবে এই সকল কিছুই অশ্বত্থামার জানা আছে, তাই এইসব কৌশল তার সামনে চলে না। ভৈরবকে বাঁচাতে তার গাড়িটিও চলে আসে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। এই প্রথমবার ভৈরবা কারো কাছে হার মানছে। যাই হোক, এরপরে তারা সকলেই সেফ জোনে, অর্থাৎ সেই লুকানো গ্রামের দিকে রওনা করে। এটি ছিল পাহাড়ের মধ্যে, যার রাস্তা শুধুমাত্র রিভেলসের লোকেরাই জানতো। মরিয়ম তার বাসিন্দাদের এই কালকির কাহিনী শোনাতো, যার জন্য যখনই জানতে পেরেছে সেখানে একজন গর্ভবতী নারী এসেছে, সবাই খুশি হয়ে যায়। তবে একজন সন্দেহবশত বলে, আমরা কি করে শিওর হব এনার গর্ভে এই কালকি রয়েছে? ঠিক তখনই আকাশ থেকে অঝোর বৃষ্টি ঝরতে থাকে, যেটা 1000 বছর পর হয়েছে, আর শুষ্ক একটি গাছের সবুজ পাতা গজিয়েছে। এসব লক্ষণ সবার মনে আবার আশা জাগাতে শুরু করে। অন্যদিকে বাণী বলতে থাকে, আগামী কয়েকদিনের মধ্যে একটি সূক্ষ্ম নক্ষত্র আকাশে দেখা দেবে, এর মধ্যেই কালকির জন্ম হবে। অবশ্যই এই সময়ের মধ্যে যেভাবেই হোক আমাদের সুমতিকে ধরতে হবে। ভৈরবা যেহেতু অশ্বত্থামাকে ধরতে পারেনি, সেহেতু কমান্ডো তাকে চিরতরে এই রাজ্য থেকে ব্যান করে দেওয়ার কথা বলে। তবে সেখানে ভৈরবা বলে, শুধুমাত্র আমি অশ্বত্থামার সাথে লড়াই করেছি এবং বেঁচেও আছি, বাকি সকলেই মারা গিয়েছে। তখন কমান্ডো তাকে জানায়, যদি সুমতিকে ধরিয়ে দিতে পারো তাহলে তোমার জন্য কমপ্লেক্স যাওয়ার পারমিশন আমি দিয়ে দেব। তাই ভৈরবা ফুল দমে প্রস্তুতি নিতে শুরু করে সুমিতাকে ধরিয়ে দেওয়ার এবং অশ্বত্থামার সাথে লড়াই করার। সুমিতাকে নিয়ে সেই গ্রামে যেন খুশির উৎসব পড়েছে। তবে সুমিতা অশ্বত্থামাকে বলে, আমি এখানে থাকতে চাই না, কেননা যেখানে আমি যাচ্ছি সেখানেই মারামারি হচ্ছে, অঘটন ঘটছে। এই বাচ্চাটা দুনিয়ার আলো দেখেনি, তবে তার জন্য অনেক মানুষ মারা যাচ্ছে। তখন অশ্বত্থামা তাকে বোঝায়, বাচ্চাটিকে বাঁচানোই আমাদের ধর্ম। অশ্বত্থামার হাতের লাঠির ব্যাপারে রাজা জিজ্ঞেস করলে সে জানায়, এই লাঠিটি কর্ণের। এই অস্ত্র অনেক শক্তিশালী, শুধুমাত্র কর্ণের হাতেই এই অস্ত্র চলবে। এই অস্ত্রের মাধ্যমে যুদ্ধের ময়দানে অর্জুনের ধনুকের হাত থেকে আমাকে বাঁচিয়েছিল কর্ণ। যাই হোক, ভৈরবা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে তার সেই পার্সোনাল গাড়িটিকে আরো আপডেট করে। ভৈরবা কিছুদিন আগে যে রেবেলসের একটি লোককে বাঁচিয়েছিল তাকে বলে যে, আমি তোমাদের দলের হয়ে কাজ করতে চাই। এই বলে তার সাহায্যে সেই রাজ্যে ঢুকে যায়। রাজ্যে ঢুকে দুজনের সাথে কথা বলতে বলতে সিস্টেমে ভৈরবা জেনে নেয় সুমতি কোথায় আছে এবং সেই লোকেদের সেখানেই অজ্ঞান করে চলে যায়। অন্যদিকে সুমতির কাছে অশ্বত্থামা গিয়ে বলে, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, বিপদ হতে পারে, তুমি চলো আমার সাথে। এই বলেই তারা দুজনে বাইরে বেরিয়ে দেয়। সামনেই আরেক অশ্বত্থামা। এতে বোঝা যায় ভৈরবা অশ্বত্থামার রূপ নিয়ে সুমতিকে এখান থেকে নিয়ে যাওয়ার চাচ্ছিল। সবকিছু নকল করলেও অশ্বত্থামার লাঠি তো আর নকল করা যায় না, যার জন্য ভৈরবার লাঠি ভেঙে যায়। তবে এবার ভৈরবা তো আরো জোরদার ভাবে লড়াইয়ের জন্য এসেছে, তাই সে তার গাড়িটির মধ্যে ঢুকে পড়ে এবং গাড়িটিকে রোবোটিক সিস্টেমে রেখে অশ্বত্থামার সাথে ফাইট করে। অন্যদিকে কমান্ডার তার সৈন্যবাহিনীকে নিয়ে সেখানে চলে আসে এবং এক প্রকার যুদ্ধ শুরু হয়ে যায় দুই দলের মধ্যে। ইয়াকসিনার সৈন্য দলের হাতে বিশেষ প্রযুক্তির যন্ত্রপাতি থাকার জন্য অন্য দল পেরে উঠছিল না, যার জন্য মরিয়ম সিদ্ধান্ত নেয় এবং সুমিতাকে একটি স্পেসশিপে করে এখান থেকে পালাতে সাহায্য করে। মরিয়ম নিজেই শত্রুদের মোকাবেলা করতে শুরু করে। তার এক হাতে এমন একটি চাবুক ছিল যেটা ইলেকট্রিক শক খাওয়ার মতো যন্ত্রণা দেয়। তবে হঠাৎ করে খেয়াল করে মরিয়ম, স্পেসশিপ ছেড়ে চলে গেলেও সুমিতা এখনো নিচে রয়ে গিয়েছে, কিন্তু তখনই স্পেসশিপ ব্লাস্ট হয়ে যায়। এই সময় মরিয়মকে কমান্ডো মেরে ফেলে এবং সুমিতাকে আটকে ফেলতে যাবে, ঠিক তখন একটি স্পেসশিপে ধাক্কা লাগার জন্য সুমিতা সেখান থেকে পড়ে যাচ্ছিল। সুমিতা উপর থেকে নিচে খাদে পড়ে যাওয়ার অবস্থায় অশ্বত্থামা তাকে ধরে বসে। তবে এক হাতে সামলাতে না পেরে আবারও হাত ফসকে পড়ে যেতে যায়। ঠিক তখনই ভৈরবা তাকে ধরে ফেলে আর ভৈরবাকে ধরে অশ্বত্থামা। কোনো মতে তাকে ওঠানোর পর অশ্বত্থামা তাকে এক ঘষিতে অজ্ঞান করে দেয়। তখন দেখা যায় কমান্ডো অশ্বত্থামাকে একটি যন্ত্রের সাহায্যে পুরোপুরিভাবে ফ্রিজ করে দিয়েছে, যার জন্য অশ্বত্থামা নড়াচড়াও করতে পারছিল না। এই সুযোগে কমান্ডো সুমিতাকে তার স্পেসশিপে উঠিয়ে নেয়। অন্যদিকে দেখা যায় ভৈরবার কাছে সেই অশ্বত্থামার লাঠিটি চলে আসে এবং নবগজিত গাছের একটি পাতা উড়ে এসে সেই লাঠির উপর পড়ে আর ভৈরবের হাতের স্পর্শে যেন
যেন লাঠিটির শক্তি পুনর্জীবিত হয়। এতে বোঝা যায় সম্ভবত ভৈরবই হচ্ছে কর্ণের পুনর্জীবন। যাই হোক, ভৈরবা কমান্ডোর সাথে ফাইট করে, তাকে মেরে ফেলে, সুমিতাকে বাঁচায়। যতক্ষণ ভৈরবের হাতে লাঠি ছিল ততক্ষণ যেন স্বয়ং কর্ণ এই যুদ্ধে প্রতিহত করছিল সবাইকে। যেই মাত্র লাঠিটি হাত থেকে রেখে দেয় সাথে সাথেই ভৈরব যেন তার নিজের রূপে ফিরে আসে। অর্থাৎ এতক্ষণ কি হয়েছে ভৈরবের কিছুই মনে নেই, যা দেখে অশ্বত্থামা নিশ্চিত হয়ে যায় এই হচ্ছে কর্ণের পুনর্জন্ম। যেভাবেই হোক ভৈরবাকে স্মরণ করাতে হবে সে কে, কেননা তার সাহায্যে কল্কির জন্ম হবে। অন্যদিকে দেখানো হয় ইয়াকসিনকে, যে কিনা সুমতির মাধ্যমে নেয়া সামান্য এক ফোঁটা সিরাম তার শরীরে পুশ করেছে। সাথে সাথে বৃদ্ধ থেকে সে সম্পূর্ণ যৌবনে ফিরে এসেছে। এতটাই শক্তিশালী হয়েছে যে তার 6টি হাত বেরিয়ে এসেছে এবং শক্তিশালী সেই ধনুক সে নিজের হাতে নিতে পেরেছে। সর্বশেষ ইয়াকসিন বলে, এবার আমি একাই সুমতিকে নিয়ে আসতে যাব। আর এই অসমাপ্ত কাহিনী দ্বারা বোঝানো হয় এই সিনেমার আরো একটি পার্ট আসতে চলেছে। সো ভিউয়ার্স, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।